স্যার, যেমনটা আমি বললাম আপনি গিয়ে একবার ভেরিফাই করে দেখে নেবেন স্যার। হুবহু সেই রকমই, কোনো কিছু বাড়িয়ে বলিনি স্যার। আপনি যেমন পরিবেশ খুঁজছিলেন একদম সেই রকম। চারপাশে স্যার সবুজ মাঠঘাট, মানুষজনের ক্যাচাকেচি নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, একদম নিঃশব্দ নিরিবিলি পরিবেশ। আপনি একবার দেখে নিয়ে যদি ফাইনাল বলেন তাহলে আমি ওই জমির মালিকের সাথে কথাবার্তা বলে সব কিছু রেডি করবো স্যার। না না, আমি তো ছবিতে দেখলামই, আর গিয়ে দেখবার দরকার নেই। আপনি কথাবার্তা ফাইনাল করুন, আমি একবারে রেজিস্ট্রির সময় যাব। ঠিক আছে স্যার, যেমনটা আপনি বলবেন। আমি তাহলে আর চলি স্যার। কেন জানি না, মানুষের সহচর্য এখন আর একটুও ভালো লাগে না। অনন্যা চলে যাবার পর থেকে জীবনটা কেমন যেন বিষাদে ভরে গেছে। সবকিছুই আছে, তবু যেন কিছুই নেই। অনন্যা গ্রাম ভালোবাসতো ভীষণ, আমাকে প্রায় দিনই বলতো, শোনো না, আমরা গ্রামে একটা বাড়ি বানাবো। চারিদিকে কেবল সবুজের ক্ষেত, বাতাসে ভেসে আসবে মাটির গন্ধ আর কিচিরমিচির পাখিদের ডাক। এই কলকাতা শহরের মতন এত ব্যস্ততা থাকবে না, এত ধুলোবালিও থাকবে না, থাকবে এক টুকরো শান্তি। অনন্যাকে সেই শান্তিটুকু আমি দিতে পারিনি। মারণ রোগ ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল চিরকালের মতো। সেই থেকেই আমার বিষাদ যাপন শুরু, ভালো না লাগার শুরু। এই যে গ্রামে জমি কিনছি বাড়ি বানাবো বলে, এ অনন্যার জন্যই। ও থাকতে করতে পারিনি, তাই ওই বাড়ি আমি অনন্যার স্মৃতিতে ভরিয়ে রাখবো। ও বাড়ির নাম হবে অনন্যা। দুদিন পরে নীলমণি আবার এলো। দেখলাম ওর চোখ মুখের অবস্থা খুব একটা ভালো না। কি যেন এক গভীর উৎকণ্ঠার ছাপ রয়ে গেছে ওর সারা মুখে। আমি বললাম, কি ব্যাপার নীলমণি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কি বলবো স্যার, এরকম ঘটনা যে ঘটবে সেটা ভাবতেও পারিনি স্যার। আহা, কি হয়েছে সেটা বলো আগে, ভনিতা না করে। স্যার, আমি গতকালই জমিটার ব্যাপারে ফাইনাল কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে ঘটে গেল এক অন্যরকম ঘটনা, যেটা আমি মানে ওরকমটা যে ঘটতে পারে আমি ধারণা তো আনতে পারিনি। আহ নীলমণি, আজে বাজে না বকে কি ঘটেছে সেটা বলো, আমার সময় কম, অফিসে বেরোতে হবে। স্যার, ওই জমির এখনকার মালিক হচ্ছে শিবপুরের জমিদার শিবেন্দ্র কিশোর মল্লিকের বংশধর রাজেন্দ্র কিশোর মল্লিক। সে জমিটা জলের দামে বেচতে চায়। আমি এক প্রকার কথাবার্তা মোটামুটি পাকা করেই ফেলেছিলাম স্যার, কিন্তু হঠাৎ। কি হলো? হঠাৎ কি? থামলে কেন বলো। কথাবার্তা বলে গ্রামের এক চায়ের দোকানে বসে একটু চা খাচ্ছিলাম স্যার, এমন সময় একটা পাগলের মতো বুড়ো লোক আমার কাছে এলো। এই ভুল করবেন না বাবু, এ ভুল করবেন না। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনারই বলছি। ওই জমি কিনবেন না, অনর্থ ঘটে যাবে। ওই জমি কেউ হজম করতে পারবে না। কি সব বলছেন? কে আপনি? ওই জমিতে নিশিকান্ত বুক পেতে আছে বাবু, নিশিকান্ত জেগে আছে। আহ, কি যাতা বলছেন তখন থেকে। যান, ওদিকে যান। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আজ গভীর রাতে তাহলে ওই জমির সামনে যান, দেখতে পাবেন এখন সে জমি খালি, মাটি ফেটে খাকা করছে। সেই জমি রাতের বেলায় কেমন ধানে ভরে ওঠে, মায়াবী ধান, লাল ধান। বলেই লোকটা চলে গেল সেখান থেকে। আমার কেন জানি না লোকটার কথাগুলো একেবারে ফালতু কথা বলে মনে হলো না। সাধারণ পাগল গোছের লোকেরা যেমন কথা বলে, এ লোকের কথাগুলো আমার ঠিক তেমনটা মনে হলো না, যেন সত্যিই তার কথাতে কিছু ছিল। শিবপুর গ্রামে আমার দুঃসম্পর্কের আত্মীয় আছে, তার বাড়িতে চলে গেলাম রাতের বেলাটুকু থাকবার জন্য। রাত যখন 1টা বাজে তখন আমি গেলাম স্যার ওই জমির সামনে। আমার ওই দুঃসম্পর্কের আত্মীয়ও আমার সাথে ছিল। বললে বিশ্বাস করবেন না স্যার, জমিটার সামনে গিয়ে দেখি সে এক অবাক করা কাণ্ড। যে জমিটাকে দিনের বেলা খালি দেখেছিলাম, সেই জমিতে এখন এক অদ্ভুত রঙের ধান ফলে আছে। কালচে রক্তের মতো লাল রঙের ধান,
ঠিক যেন রক্তে রাঙা লাল রং। আমি অবাক হয়ে আমার ওই আত্মীয়কে বললাম, এ কি মনতোষদা, এ লাল রঙের ধান কোথা থেকে এলো? এরকম ধান তো দেখিনি কখনো। কি পাগলের মতন বকছো? কি দেখাবে বলে আমাকে এখানে নিয়ে এলে বলো তো, এই মাঝরাতে ঘুম থেকে তুলে? কি আছে এখানে? মনতোষদা, তুমি দেখতে পাচ্ছ না? মাঠ ভর্তি লাল ধান ফুলে আছে। তুমি দেখতে পাচ্ছ না? তুমি কি আমার সাথে মশকরা করছো? মশকরা আমি করছি না তুমি করছো আমার সাথে নীলমণি ভাই? মশকরাটা বোধহয় তুমিই করছো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। বাড়ি ফিরে একবার ডাক্তার দেখিয়ে নিও। খরা রুক্ষ জমিতে তুমি ধান ফলে রাখতে দেখছো, তাও আবার লাল রঙের ধান? না না না, তুমি যদি এটা আমার সাথে মজা করে থাকো তাহলে ঠিক আছে, আর যদি তা না হয় তাহলে কিন্তু লক্ষণ খুব একটা ভালো লাগছে না, প্রায় পাগলের কাছাকাছি। আমি কি বলবো কিছু বুঝে পেলাম না স্যার। চুপচাপ চলে এলাম সেখান থেকে। কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে কেন মিথ্যে বলবো? আপনাকে মিথ্যে বললে তো আমার কোনো লাভ নেই, বলুন। আমি সত্যিই দেখেছি ওই জমির ওপর কালচে লাল রঙের ধান ফুলে থাকতে। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা একবার দেখতে হচ্ছে গিয়ে। আপনি যাবেন স্যার? হ্যাঁ, তুমি যে মিথ্যে বলবে না সেটা আমি জানি, আবার তোমার কথার যে কোনো ভিত্তি নেই সেটাও তো ঠিক। এখন আসল সমস্যাটা যে ঠিক কোথায় সেটা না গেলে তো বোঝা যাবে না। চলো আমরা কালই বরং একবার যাই। নীলমণিকে নিয়ে পরের দিনই এসে হাজির হলাম শিবপুর গ্রামে। নীলমণির সেই দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতেই এসে উঠলাম একদিনের জন্য। এসে দেখা করলাম জমির মালিকের সাথে। কাগজপত্র নিয়ে সমস্ত কথাবার্তা প্রায় পাকাপাকি হয়েই আছে। জমির মালিক ভদ্রলোক বললেন, আপনি বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা শহরে এখনও অনেকেই থাকতে চায় না। দিনে দিনে গরম বাড়ছে, দূষণ বাড়ছে, তাই অনেক মানুষই চাইছে একটু গ্রামের দিকে নিরিবিলিতে একটা শান্তির বাড়ি বানিয়ে থাকতে। সেদিক থেকে দেখতে গেলে আমার ওই জমিটা একেবারে পারফেক্ট। বিন্দাস বাড়ি করে থাকবেন। আপনি যখন এসেছেনই তখন এই আইনি কাজকর্মগুলো আজকেই সেরে ফেলা যাক তাহলে। না আজ নয়, আজ একটু অন্য কাজ আছে, আমরা ওটা নিয়ে কাল কথা বলবো। আজ চলি। নীলমণিকে সাথে নিয়ে এসে দাঁড়ালাম জমিটার সামনে। রুক্ষ ফাটল ধরা মাটি, ধান তো দূরের কথা, কোথাও একটা ঘাসের চিহ্ন মাত্র নেই। কই নীলমণি, তোমার লাল ধান কোথায়? এখন দেখা যাবে না স্যার। ওই পাগল বলছিল গভীর রাতে। আমাদের গভীর রাতে আসতে হবে স্যার। ঠিক আছে, চলো তাহলে গভীর রাতেই আসবো। দেখি তোমার লাল ধান। রাত ঠিক 1টার সময় আমি আর নীলমণি এসে দাঁড়ালাম ওই জমিটার সামনে। দিনের বেলা যেমনটা দেখেছিলাম, রাতে তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম না। শুধু অন্ধকার যেন নিঃশব্দে তার ঔদ্ধত্য দেখিয়ে চলেছে। কি নীলমণি, কোথায় তোমার লাল ধান? যত সব ভুচরুকি। না, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার কথা শেষ হতে না হতেই দেখলাম নীলমণির চোখে মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠল। সে বলল, ওই দেখুন স্যার। আমি ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলাম একটু আগে যেখানে রুক্ষ ফাটা মাটি ছাড়া আর কিছুই ছিল না, সেখানে এখন হঠাৎ করে গজিয়ে উঠেছে লাল রঙের ধান। নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারলাম না। কোথা থেকে এলো এই লাল ধান? বুঝলাম কিছু একটা অলৌকিক ব্যাপার ঘটছে এখানে। এখানে সব কিছু স্বাভাবিক নয়। না না, এ জমি কেনা যাবে না। নীলমণি, নীলমণি চলো এখান থেকে। নীলমণিকে নিয়ে কোনো রকমে সেখান থেকে চলে এলাম। পরদিন সকালে গেলাম জমির মালিকের সাথে কথা বলতে। দেখুন,
ওই জমিটা আমি কিনতে পারবো না। সে কি, কেন? এই তো সব ঠিকঠাকই ছিল, আমি পেপারস রেডি করে ফেলেছি। এখন এ কথা বললে কি করে হবে? আপনার এই জমিতে সমস্যা আছে। না না, জমিতে কোনো সমস্যা নেই। আপনি সয়েল টেস্ট করিয়ে নিন, দরকার হলে আমিন নিয়ে এসে মাপঝোপ করে কাগজপত্র সব দেখে নিন না, সব ওকে আছে। আমি সেই সমস্যার কথা বলছি না, সমস্যাটা অন্য জায়গায়, আর আমার ধারণা সেটা আপনিও বিলক্ষণ জানেন। দেখলাম আমার কথা শুনে রাজেন্দ্র কিশোরের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ল। সে কি যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল এক মুহূর্তে। নিশিকান্ত কে, রাজেন্দ্রবাবু? নিশিকান্ত? নিশিকান্তর কথা আপনি কি করে জানলেন? আপনাদের এই শিবপুর গ্রামের এক পাগলের মুখে। সেই পাগলই বলেছিল নীলমণিকে ওই জমিটা কোনো সাধারণ জমি যে নয় সেটা আপনিও জানেন, আর তাই এত অল্প দামে, বলতে গেলে জলের দামে আপনি জমিটা বেচতে চাইছেন। এখন দয়া করে আমাকে রহস্যটা বলুন, ওই জমির ইতিহাস কি? রাজেন্দ্র কিশোর কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, দেখুন, আপনি যা দেখেছেন তা ঠিকই দেখেছেন, আর ওই জমিটা সত্যিই একটু দোষগ্রস্ত। আমি সবটা আপনাকে বলছি, শুনুন। জানেনই আমাদের বংশ জমিদার বংশ। এই শিবপুরে তখন জমিদারি করছে আমার ঠাকুরদা আদিত্য কিশোর মল্লিক। আদিত্য কিশোর ছিল সাংঘাতিক স্বৈরাচারী। জমি আর নারী এই দুটো জিনিসের উপর ছিল তার সাংঘাতিক দুর্বলতা। এলাকার বহু নারীর জীবন নষ্ট করেছে ওই উপেন্দ্র কিশোর। নিশিকান্ত মণ্ডল ছিলেন এই শিবপুরেরই একজন চাষি। গ্রামের পূর্ব দিকে 1.5 বিঘা জমি ছিল। ওই 1.5 বিঘা জমিই ছিল তার সম্বল। বড় অদ্ভুত চাষি ছিল নিশিকান্ত। চাষ যেন তার হাতে জাদুকাঠিতে বন্দি ছিল। প্রচণ্ড খরা, কারোর জমিতে এক চিলতে ফসল নেই, অথচ সেবারেও নিশিকান্তর জমিতে সোনার ফসল ফলত। গ্রামের সব লোক তাজ্জব হয়ে যেত ওই দৃশ্য দেখে। ঘটনাটা মনে ধরে আমার ঠাকুরদা জমিদার আদিত্য কিশোর মল্লিকের। সে ওই 1.5 বিঘা জমি দখল করে নিতে চায়। কাছারি বাড়িতে এসে নিশিকান্তকে ডেকে ওই জমিটা বিক্রি করার কথা বলে, কিন্তু নিশিকান্ত কিছুতেই রাজি হয় না। ওই জমিটা ছিল তার 3 পুরুষের। ওই জমি সে বিক্রি করতে পারবে না। সে পরিষ্কার জানিয়ে দেয় জমিদার বাবুকে। জমিদার আদিত্য কিশোরের জেদ চেপে যায়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই জমি সে হাতাবেই। সে মিথ্যে ঋণের দায়ে ফাঁসিয়ে দেয় নিশিকান্তকে। নিশিকান্ত নাকি টাকা ঋণ নিয়েছিল জমিদারের কাছ থেকে, তার জমি বন্ধক রেখে। সেই টাকা সে শোধ করেনি সময়ের মধ্যে। তাই নিশিকান্তের ওই 1.5 বিঘা জমির মালিক এখন থেকে জমিদার আদিত্য কিশোর মল্লিক। নিশিকান্ত এই ছলনার কিছুই বোঝে না। সে পুলিশের কাছে যায়, আদালতে যায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। আদিত্য কিশোর টাকা দিয়ে সব নকল কাগজ বানিয়ে নিয়েছে। জমিটা হাতছাড়া হয়ে যায় নিশিকান্তের। এই শোক সে সামলাতে পারে না। জমিদার তো জানে না যে ওই জমিতে কোনো জাদু বলে ফসল ফলে না। ফসল ফলে নিশিকান্তের বংশগত গুপ্ত কৃষিবিদ্যা আর কঠোর পরিশ্রমের জন্য। একদিন রাত 1টা নাগাদ নিশিকান্ত এসে দাঁড়ায় ওই জমির ওপর। তার হাতে একটা নিড়েনি। সে শেষবারের মতন ভালো করে দেখে নেয় সেই জমিটাকে। তারপর নিড়েনি দিয়ে পোঁচ দেয় নিজের হাতের শিরায়। রক্তে লাল হয়ে যায় ওই জমির মাটি। সে মারা যায় ওই জমির ওপর। জমিদার আদিত্য কিশোর কোনো ঝামেলা চাননি, তাই সে ওই জমিতেই নিবারণকে কবর দেয়। দিনের আলো ফোটবার আগেই শিবপুরের মাটি থেকে নিশিকান্ত মুছে গেল চিরকালের মতো। জমিদার আদিত্য কিশোর বহু চেষ্টা করেও ওই জমিতে ফসল ফলাতে পারল না। এমনকি যে সময় বাকি জমিতে প্রচুর ফসল ফলেছে সেই সময়ও ওই জমি রুক্ষই থেকে গেল। একটা ঘাসও জন্মালো না সেখানে। অবশেষে আদিত্য কিশোর ভাবল ওই জমি বিক্রি করে দেবে। খরিদ্দার দেখানো হলো, আর সেই সময় থেকেই শুরু হলো এই অজানা ভয়ের। রাত 1টা বাজলেই ওই জমিতে লাল ধান ফলে। ওই লাল কোনো রং না, ওটা হলো নিশিকান্তের রক্তের রং। তবে যে ওই জমি কিনতে চায় শুধুমাত্র সে ওই লাল ধান দেখতে পায়, আর কেউ পায় না, যেমন আপনি দেখেছেন। এরপর বংশ পরম্পরায় ওই জমি আমার হাতে এসে পৌঁছায়।
আমি ওটাকে বেচবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পারেননি ওই পাগলটার জন্য? ওই পাগলটাই কি সবসময় সবাইকে সাবধান করে দেয় যাতে তারা জমিটা না কেনে? আপনি যাকে পাগল বলছেন ওই হচ্ছে নিশিকান্ত। নিশিকান্তের আত্মা শরীর ধারণ করে আসে, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। নিশিকান্তকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি এক কাজ করুন, ওই জমিটা খুঁড়লে আজও নিশ্চয়ই নিশিকান্তর অস্থি পাওয়া যাবে। সেটা গয়ায় বিসর্জন দিয়ে ওই জমিতে নিশিকান্তর শেষকৃত্য করতে হবে। আপনি নিশিকান্তর পরিবারকে খবর দিন। কিন্তু নিশিকান্তের মৃত্যুর রহস্য কেউ জানে না, ওর পরিবারের লোকও না। এবার জানাতে হবে। পূর্বপুরুষের অপরাধের দায় আপনার ওপরই তো বর্তায় জমিদারবাবু, সেই দায় এড়াবেন কি করে? দেখুন, আমার ধারণা এই কাজ করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। শিবপুর গ্রামে আমার নতুন বাড়ি তৈরি হয়েছে। বাড়ির ওপরের ফলকে সোনালী অক্ষরে জলজল করছে অনন্যা। বন্ধুরা, আমাদের সেকেন্ড চ্যানেল জলমাটির গল্পে আমরা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করছি, সম্পূর্ণ অন্য ধরনের গল্প, নতুন প্লটের ওপরে, যেগুলো আশা করছি তোমাদের সবার ভীষণ পছন্দ হবে। তো তোমরা অনেকেই কিন্তু জলমাটির গল্পের ভিডিওগুলোকে দেখছো না, হয়তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। তো আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের জলমাটির গল্পের কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা এই ভিডিওটা দেখা শেষ করে লিঙ্কে ক্লিক করে জলমাটির গল্পের ভিডিওগুলোকে দেখো এবং আমাদের কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে।